প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা সাসপেনশন এবং কোয়াগুলেশন নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম, যেখানে আমরা দেখেছি যে সাসপেনশনের ডেফিনেশনটা এবং তার মধ্যে যে বিস্তৃত দশা এবং বিস্তার যে মাধ্যম তার পার্থক্যটা কী ছিল। আমরা উদাহরণ দেখে এসেছি, সাসপেনশনের যে সকল বৈশিষ্ট্য সম্ভব সেগুলো দেখে এসেছি। এরপরে চিত্রের মাধ্যমে ব্যাখ্যাটা পড়েছি। কোয়াগুলেশন সম্পর্কে আমরা কোয়াগুলেশনের সংজ্ঞা এবং উদাহরণ দেখেছি এবং কোয়াগুলেশন আসলে কিভাবে কাজ করে, প্রসেসটা কোয়াগুলেন্ট যখন আমি অ্যাড করছি এরপরে কিভাবে কাজ করে, কিভাবে অধক্ষেপ পড়ে বা কিভাবে এখানে জমাটবদ্ধকরণটা ঘটে সেটা নিয়ে আলোচনা করে এসেছিলাম। আজকের টপিকটা হচ্ছে আমাদের কলয়েড বা কলয়েডাল। কলয়েড হচ্ছে সমসত্ব মিশ্রণ যেখানে কণার আকারটা হবে 10⁻⁴ থেকে 10⁻⁷ সেন্টিমিটার পর্যন্ত, তাকে আমরা বলছি কলয়েড বা কলয়েডাল। এবার কলয়েড সম্পর্কে আমি যদি খুব সংক্ষেপে বলি বা কলয়েডাল সম্পর্কে যদি সংক্ষেপে বলি, আমরা জানি যে দ্রবণের ক্ষেত্রে কণার আকার থাকে 10⁻⁷ সেন্টিমিটারের চেয়েও কম। অর্থাৎ কোনো একটা দ্রবণে আমরা কি সেই দ্রবণে মিশ্রিত কণাগুলোকে পৃথক পৃথকভাবে দেখতে পাই না। যেমন চিনি শরবত বা লবণের শরবতের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা কি পৃথক পৃথকভাবে চিনিকে আর পানিকে আলাদা করতে পারি না। ঠিক আছে, আমাদের দেখে মনে হয় কি একটা পানিই আছে, কিন্তু পরবর্তীতে আমি যদি এটাকে তাপ দিই তাহলে কি পানিটা বাষ্পীভূত হয়ে উড়ে যায় আর চিনির দানাগুলো কি নিচে আলাদা অবস্থায় পাই, সেটা হচ্ছে দ্রবণ। কিন্তু এখানে যে সমসত্ব মিশ্রণ মানে কলয়েডালের কথা বলা হচ্ছে, এই কলয়েডালের উদাহরণটা কি, আমরা পানিতে লেবুর রস যখন দেই পানিটা কি ঘোলাটে হয়ে যায়। এখন আমরা এখানে বুঝতে পারি যে কিছু না কিছু একটা আছে, বাট কি আছে সেটা কিন্তু বুঝতে পারি না। তো এরকম যেই আমাদের ঘোলাটে দ্রবণগুলো তাকে আমরা বলছি কি কলয়েডাল। আবার আমরা যদি গ্লাসে করে দুধ খাই, দুধ খাওয়ার পরে যদি আমরা গ্লাসটাতে পানি ঢালি তখনও কি একটা কলয়েডাল অবস্থা সৃষ্টি হয়, মানে একটা ঝাপসা অবস্থা সৃষ্টি হয় যেখানে মনে হয় যে কিছু না কিছু একটা আছে, কিন্তু আসলে কি আছে সেটা বোঝা যায় না। অনুরূপভাবে আমরা যেই সাবান পানি দিয়ে কাপড় ধুই সেখানেও এরকম ঘোলা একটা দ্রবণ দেখতে পাই যেটাকে আমরা বলবো কলয়েডাল। এখন গঠনের ভিত্তিতে এই কলয়েডকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সল, একটা হচ্ছে জেল, আর একটা হচ্ছে এমালশন। প্রথমে সল কাকে বলছি, যদি কোনো বস্তুকণা অন্য দশায় বা মাধ্যমে বণ্টিত হয় তাকে বলা হচ্ছে আমরা সল। এবার এই সলের এক্সাম্পল হচ্ছে হাইড্রোসল, অ্যারোসল এরা। অর্থাৎ এটাও কি একটা কলয়েড যেখানে কোনো একটা বস্তুকণা অন্য দশায় বা মাধ্যমে বণ্টিত হচ্ছে। যেমন অ্যারোসল যখন আমরা স্প্রেটা করি, এই স্প্রেটা করলে আমরা দেখতে পাই যে সল কীভাবে বা কাজ করে বা কীরকম দেখতে হয়। এরপরে আসছে জেল। তরল মাধ্যমে কঠিন বস্তুর সল ঘনীভূত হয়ে ব্রিজড বা ক্রস লিঙ্কড কাঠামো সৃষ্টির মাধ্যমে যে গঠনটা লাভ করে তাকে বলা হচ্ছে জেল। যেমন জেল বলতে আমাদের মাথায় সর্বপ্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি থকথকে একটা পদার্থ, জেলি বা হেয়ার জেল আমরা ইউজ করেছি বা করি এখন। তো এই জিনিসটা এখন এখানে আসলে কি ঘটনা ঘটে, এখানে বলা হচ্ছে তরল মাধ্যমে কঠিন বস্তুর সল একটু আগে পড়ে এসেছি, সেই সল ঘনীভূত হয়ে ব্রিজ বা ক্রসলিং কাঠামো সৃষ্টি করে, মানে একটা আরেকটার সাথে কানেক্ট হয়ে যেই কাঠামোটা সৃষ্টি করে সেটাকে আমরা বলছি জেল। যেমন দই অথবা পনির এবং কি জেলি ইত্যাদি। এরপরে থার্ড ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট কলয়েডের, সেটা হচ্ছে ইমালশন। ইমালশনের সংজ্ঞাটা হচ্ছে ইমালশন এক প্রকার কলয়েড যেখানে বিচ্ছুরিত মাধ্যমে বিচ্ছুরিত দশার কণাগুলো ছড়িয়ে থাকে। তাহলে আমরা একটু খেয়াল করব, বিচ্ছুরিত মাধ্যমে বিচ্ছুরিত দশার কণাগুলো ছড়িয়ে থাকে। এটা কীরকম আসলে, এখন আমি এখানে দুই ধরনের এক্সাম্পল দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে দুধ হলো পানিতে চর্বির ইমালশন, কিন্তু মাখন হলো চর্বিতে পানির ইমালশন। তাহলে একটু দেখি আমরা ঘটনাটা। প্রথমে বলা হচ্ছে দুধের কথা। দুধটা কি আসলে, দুধটা হচ্ছে এক ধরনের লিকুইড, এখন এক ধরনের পানি থাকে সেখানে চর্বির ইমালশন ঘটে, ঠিক আছে। আর মাখনটা কি, মাখনটা হচ্ছে চর্বিতে পানির ইমালশন। তাহলে এই দুইটা ঘটনাকে আমি যদি আলাদা আলাদা করে স্পেসিফাই করি তাহলে পানিতে যখন তেলের বা চর্বির ইমালশনটা ঘটে সেটা কারা, সেটা হচ্ছে দুধ বা স্নো ইত্যাদি। যেমন দুধের ক্ষেত্রে তার 87% থাকে পানি এবং 13% থাকে চর্বি। এবং দুধ যখন আমরা গ্লাসে ঢালি বা বাটিতে অথবা হাঁড়িতে যখন থাকে কি আমরা দেখতে পাই যে পানির উপরে বা একটা লিকুইডের উপরে সাদা কালারের, তার উপরে কিছু তেল ভাসছে এরকম মনে হয়, মাঝে মাঝে হালকা বাবলও দেখতে পাই আমরা, ঠিক আছে। তো এটা হচ্ছে পানিতে তেলের ইমালশন বা পানিতে চর্বির ইমালশন। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমরা মাখন দেখে এসেছি যেটাকে বলা হচ্ছে তেলে বা চর্বিতে পানির ইমালশন। তাহলে সেখানে
কিসের কোয়ান্টিটিটা বেশি থাকে? মাখনে চর্বির কোয়ান্টিটিটা বেশি থাকে, কত সেটা? 40%। আর সেখানে পানি থাকে কতটুকু? 16%। তার মানে সবসময় আমরা খেয়াল করব যে কিসে কার ইমালশন, এটা বুঝতে গেলে যার কোয়ান্টিটিটা বেশি তাহলে ইমালশনটা কি হবে? তার হবে না, তাতে ইমালশনটা হবে এবং অপর পদার্থের ইমালশন হবে। যেমন পানিতে তেলের বা চর্বির ইমালশনে কার পরিমাণটা বেশি থাকে? পানির পরিমাণটা বেশি থাকে এবং এখানে তেলের পরিমাণটা কম থাকে। আবার তেলে পানির ইমালশনে তেলের পরিমাণটা বেশি থাকে, পানির পরিমাণটা কম থাকে। এভাবে মনে রাখার চেষ্টা করবে। আর আমি যদি এখানে ইমালশনকে একটু স্বাভাবিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটা হচ্ছে সাধারণত ইমালশনে বিপরীতধর্মী পদার্থের সমাবেশ থাকে এবং এ কারণেই ইমালশন তৈরিতে ইমালসিফায়ার নামে এক ধরনের উপাদান থাকে যা বিপরীতধর্মী যে পদার্থ দুটো তাদের উপাদানগুলোকে পরস্পরের সাথে যুক্ত থাকতে সাহায্য করে। তাহলে ভাইয়া দুধে কে আছে যে চর্বি আর পানিকে আবদ্ধ করে রাখছে? এই দুধে ইমালসিফায়ার হিসেবে থাকে প্রোটিন কেসিন। তাহলে এই ছিল আমাদের ইমালশন রিলেটেড পড়াশোনা। তাহলে আমরা সাসপেনশন, কোয়াগুলেশন, কলোয়েট, ইমালশন এগুলোর সংজ্ঞাগুলো জেনে রাখবো এবং এই সংজ্ঞাগুলোর সাথে সাথে তাদের বৈশিষ্ট্যগুলো বা তারা কিভাবে কাজ করে, এভাবে আমরা যদি আলোচনাগুলো বা ব্যাখ্যাগুলো পড়ি তাহলে আমাদের কিন্তু সহজে মনে থাকবে। এরপরে চলে আসছি এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে দুধের শতকরা সংযুক্তি। তাহলে একটু আগে দেখে আসলাম দুধ হচ্ছে কি একটা ইমালশন, মানে দুধ হচ্ছে একটা কলয়েড। ঠিক আছে, এখানে বিস্তার মাধ্যমে যে বিস্তৃত দশার কণাগুলো সেগুলো ছড়ানো থাকে, আর এই দুধ হচ্ছে প্রোটিনের অন্যতম প্রধান একটা উৎস। এখন এই আমাদের দুধে কি কি ধরনের পদার্থ থাকছে এবং তারা কি কি অবস্থায় থাকছে সেই জিনিসটা জানাটা প্রয়োজন। ঠিক আছে, এখন এই দুধ এবং দুধ থেকে তৈরি যে কোনো খাদ্য যে কোনো বয়সের মানুষ যদি খাদ্য হিসেবে গ্রহণ করে তাহলে তার দৈনিক পুষ্টি চাহিদাটা পূরণ করতে পারে কিন্তু। আর দুধ আমরা কিভাবে পাই? পাস্তুরিত তরল দুধ পেতে পারি বা পাউডার দুধ পেতে পারি, যেখানে কি ননিযুক্ত হতে পারে বা ননিবিহীন হতে পারে। সেক্ষেত্রে এখানে আমরা দুধের শতকরা সংযুক্তিটা যখন এই ডায়াগ্রামে দেখছি, এখানে দেখতে পাচ্ছি কি তার চর্বি বর্জিত কঠিন অংশ থাকে কিছু, আবার চর্বি অংশ থাকে এবং পানি অংশ থাকে। তিনটা অংশে আমি ভাগ করে নিচ্ছি এটাকে। তাহলে এখানে পানি অংশটা কতটুকু? এখানে পানি অংশটা হচ্ছে তার 87.3%। তার চর্বি অংশ কতটুকু? চর্বি অংশটা হচ্ছে 8.8%। আর এখানে আমরা চর্বি বর্জিত কঠিন অংশটা হচ্ছে 8.8% আর চর্বি অংশটা হচ্ছে 3.9%। এরপরে আমরা যদি দুধের কিছু গুণাবলী লক্ষ্য করতে চাই, প্রথমে আমরা জানি যে দুধে বিদ্যমান যে সকল ফ্যাট রয়েছে বা প্রোটিনের কথা যদি বলি বা মিনারেলস বা ভিটামিন, সেগুলো কি করে? আমাদের শারীরিক যে খাদ্য চাহিদা সেগুলো যোগান দিয়ে থাকে। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই ক্যালসিয়ামটা হচ্ছে ন্যাচারাল ক্যালসিয়াম, যেটা আমাদের হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গরুর দুধে প্রোটিন 80% ক্যাসিন এবং মায়ের দুধের প্রোটিনের প্রায় 20 থেকে 45% ক্যাসিন থাকে। দুধে প্রচুর পরিমাণে পানি থাকে, এছাড়াও প্রোটিন, চর্বি ও খনিজ লবণ থাকে। দুধের চর্বি থেকে মাখন, পনির ইত্যাদি তৈরি করা হয় এবং এছাড়াও অনেক ধরনের মিষ্টান্ন আমরা খেয়ে থাকি যেগুলো দুধের চর্বি থেকে তৈরি। প্রতি 100 গ্রাম মাতৃদুগ্ধে 72 কিলো ক্যালোরি, গরুর দুধে 66 কিলো ক্যালোরি, ভেড়ার দুধে 95, মহিষের দুধে 110 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তাহলে আমাদের যদি কখনো এমসিকিউতে আসে যে নিচের কোন ধরনের দুধে শক্তির পরিমাণটা বেশি, সেক্ষেত্রে আমরা যাতে পারি এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ চ্যাপ্টার 5-এর কথা ভাইয়া ক্লাসে শুরুতে বলে এসেছিলাম যে এখান থেকে এমসিকিউ, অনুধাবন বা জ্ঞানমূলক প্রশ্নগুলোতেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা আটকে যাই। তো এই ইনফরমেশনগুলো আমরা যত বেশি জানবো তত আমাদের কি এমসিকিউ, জ্ঞানমূলক অনুধাবন এবং অ্যাডমিশনের জন্য খুব উপকার হবে। এরপরে ভাইয়া একটা চার্ট দেখাচ্ছি। এই চার্টটা কম বেশি সব বইয়ে আমরা পাবো, এক এক বইয়ে এক একভাবে পাবো। আমি চেষ্টা করেছি স্ট্যান্ডার্ড চার্টটা দেওয়ার। এখানে আমরা 5 ধরনের দুধের উৎস দেখিয়েছি। প্রথমটা হচ্ছে মানুষ, দ্বিতীয় গরু, এরপরে ছাগল, ভেড়া এবং মহিষ। কিসের পরিমাণ এখানে দেয়া আছে? এখানে পানি, কার্বোহাইড্রেট মানে ল্যাকটোজ, প্রোটিন, তারপরে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, কোলেস্টেরল এবং মিনারেলস। তাহলে আমি এখানে কয়েকটা জিনিসের বা কয়েকটা কলামে ডাটাগুলো একটু ভালোভাবে খেয়াল করতে বলবো, কারণ এই ডাটাগুলো আমাদের পরীক্ষায় আসছে, দেখা গেছে। প্রথমে পানির কথা যদি বলি, যে কোন
উৎসে বা কোন উপাদানের দুধে পানির পরিমাণটা বেশি থাকে? আমরা এখানে দেখতে পাচ্ছি পানির পরিমাণ বেশিটা কোথায়? পানির পরিমাণ বেশিটা হচ্ছে ছাগলের দুধে। এরপরে কার্বোহাইড্রেটের কোয়ান্টিটিটা কোন দুধে বেশি? এটা হচ্ছে মানুষের দুধে। এরপরে প্রোটিনের উৎস হিসেবে আমরা কি দুধকে অন্যতম বলে থাকি। এখানে আমরা প্রোটিনের উৎস হিসেবে তাহলে কোন দুধটা বেশি? সেটা হচ্ছে ভেড়ারটা, কারণ এখানে প্রোটিনের পার্সেন্টেজটা হচ্ছে 5.6%। সম্পৃক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটা মুখস্থ করার দরকার নেই, না করলেও চলবে। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে পার্সেন্টেজটা 198, কোথায়? মহিষের দুধে। আবার একটু আগেও দেখে এসেছিলাম যে মহিষের দুধে আমাদের এখানে শক্তির পরিমাণটাও বেশি, প্রায় 110 কিলো ক্যালোরি শক্তিটা আমরা পাই। কোলেস্টেরল কার ক্ষেত্রে বেশি? কোলেস্টেরলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গরুর দুধে কোলেস্টেরলটা বেশি। ওকে, তো এইভাবে আমরা কোনো চার্ট যখন পড়ব, বিশেষ করে দুধের শতকরা সংযুক্তির চার্ট বা বিভিন্ন ধরনের যে দুধ তাদের শতকরা সংযুক্তিতে কোনটার উপাদানটা বেশি থাকে, সেটার ক্ষেত্রে আমরা এই ধরনের চার্টগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে পড়ার চেষ্টা করব। কারণ তুমি পূর্বে যে কোনো বোর্ড কোশ্চেন তুলে ধরলে দেখবে যে ওখানে বলা হচ্ছে এই দুধের অংশটা থেকে প্রতিবারই কোনো না কোনো বোর্ডে কি এমসিকিউ আসে। তাহলে এই জিনিসটা খেয়াল করতে হবে আমাদেরকে। এছাড়াও দুধ সম্পর্কে আমি যদি আরেকটু ডিটেলসে বলি কিছু জিনিস, সেটা হচ্ছে দুধের আমাদের প্রধান উপাদানগুলো কী কী। প্রধান উপাদান হচ্ছে দুধের চর্বি, প্রোটিন, খনিজ লবণ এবং ল্যাকটোজ। তাহলে এই 4টা উপাদান দুধের প্রধান উপাদান। আর দুধের প্রধান প্রোটিনটা কোনটা? প্রোটিনটা হচ্ছে কেসিন প্রোটিনটা হচ্ছে দুধের প্রধান প্রোটিন। আর দুধের একটু আগে পানির পরিমাণ বা চর্বির পরিমাণ বলে এসেছি আমি। দুধের পিএইচ এর মানটা থাকে একটা রেঞ্জ, সেটা হচ্ছে 6.5 থেকে 6.7 পর্যন্ত। আচ্ছা, ল্যাক্টোমিটার নামে একটা যন্ত্র রয়েছে। এই যন্ত্রের সাহায্যে দুধের আপেক্ষিক গুরুত্ব মেপে দুধের পানির পরিমাণ নির্ণয় করা যায় এবং এ থেকে বোঝা যায় কি দুধের নমুনাটা ভেজাল কিনা। ওকে, আর একটু আগে যেটা বলে এসেছিলাম, দুধ হলো কি পানিতে চর্বির কলয়েড অবস্থা, বা দুধ হলো পানিতে চর্বি কণার হচ্ছে একটা ইমালশন। ওকে, আর দুধের গড় আপেক্ষিক গুরুত্ব যেটা, সেটা হচ্ছে 1.03। এটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এই ছিল আমাদের আজকের পড়াশোনা, অর্থাৎ কলয়েড এবং কি আমরা দুধের শতকরা সংযুক্তি এবং কোন উৎসে দুধে কি পরিমাণ বা কোন শতকরায় প্রোটিন, পানি বা ক্যালসিয়াম, কোলেস্টেরল বা শক্তি থাকে সেগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা দুধ থেকে মাখন বা ঘি প্রস্তুতি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের ভিডিও ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।